স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এপ্রিলকে কোনোভাবেই উৎসবমুখর ভোটের জন্য উপযুক্ত সময় মনে করছেন না সাধারণ ভোটাররা। কারণ হিসেবে বলছেন, এপ্রিল মাসে আবহাওয়া বিরূপ থাকে, এছাড়া প্রচারণায় ব্যস্ত থাকতে হবে পুরো রমজান মাস জুড়ে। ফলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভোট হলে প্রার্থী, ভোটার এমনকি নির্বাচন সংশ্লিষ্ট সবার জন্যই ভালো হয়, এমন অভিমত কোনো নির্বাচন পর্যবেক্ষক আর রাজনীতি বিশ্লেষকদেরও। বিস্তারিত জানাচ্ছেন মুহাইমিনুল খান। নির্বাচন মানেই ছিল প্রার্থী ভোটারদের সরব পদচারণা। চায়ের স্টলে তুমুল বিতর্ক, দেশ জুড়ে থাকতো উৎসবের আমেজ। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে উৎসবের ভোটকে সংঘাত, সহিংসতা আর আতঙ্কে পরিণত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সম্ভাবনা নতুন বাংলাদেশে আবারও ভোটের দিনক্ষণ নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। এরই মধ্যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু এপ্রিলকে উৎসবমুখর নির্বাচনের পথে অন্তরায় মনে করছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, রমজান মাসে রোজা, তারাবি ও অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকেন সবাই। সারাদিন রোজা রেখে প্রচারণা চালানো ভীষণ কঠিন হবে। কেবল প্রার্থী আর ভোটারদের জন্যই নয়, কষ্ট হবে নির্বাচন সংশ্লিষ্ট সবার। রোজার সময় হবে, মানুষ ধর্মকর্ম করবে, তারাবির নামাজ পড়বে, ইফতার করবে, নাকি প্রচারণা করবে? এটি বাস্তবমুখী চিন্তা না। আমার মনে হয় যে সবার সাথে কথা বলে সবার জন্য যেটা কনভিনিয়েন্ট হয়, আমার মনে হয় সেটাই করা উচিত। এছাড়া প্রতি বছর এপ্রিলে থাকে চরম বিরূপ আবহাওয়া। প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ থাকে জনজীবন। এমন বৈরী পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া কষ্টকর। আছে হিটস্ট্রোকের ঝুঁকিও। লাইনে দাঁড়িয়ে প্রচন্ড গরমের মধ্যে ভোট দেয়, তাদের হিট স্ট্রোক হওয়ার পসিবিলিটি আছে। এবং হিট স্ট্রোক একটা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এটাতে না শুধু রোগী অজ্ঞান অথবা কিছু নিয়ে হতে পারে, রোগীর মৃত্যু ঝুঁকিও থাকে। অন্যদিকে এপ্রিল জুড়েই বৃষ্টি, অতিবৃষ্টি থাকে কালবৈশাখী ঝড়ের শঙ্কা। ফলে কঠিন হবে ভোট কেন্দ্র ব্যবস্থাপনা, এমনকি কম হতে পারে ভোটার উপস্থিতি। বিশেষ করে উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে খুবই কঠিন হয়ে উঠতে পারে ভোটের কার্যক্রম। এপ্রিল, মে, জুন মাসে তো বৃষ্টির সম্ভাবনাই বেশি গ্রাম অঞ্চলে, সারা দেশেই। এই মাসে বৃষ্টি বর্ষা থাকার কারণে অনেকেই ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো না। যদি ভোট ঠিক মতো দিতে না পারে, তাহলে নির্বাচনটা সুষ্ঠু তো হবে না। সাধারণত ফেব্রুয়ারি, মার্চ মাসে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। কোনো কারণে দেরি হলে গড়ায় এপ্রিল পর্যন্ত। স্কুল ও কলেজগুলোই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় প্রশাসনিকভাবেও সৃষ্টি হতে পারে বড় ধরনের জটিলতা। এপ্রিলে তো ইলেকশন হলে সময় পরীক্ষা থাকবে, এসএসসি পরীক্ষা, তারপর ওই সময় ওয়েদারটাও ভালো থাকবে না। নর্মালি আমরা দেখে আসছি এর আগে যতগুলো নির্বাচনের সরকার সাধারণত শীতকালে নির্বাচনগুলো হয়, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা। নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিএনপি যদি মিন করে, পজিটিভলি যদি অগ্রসর হয়, এই সমস্যাটা সমাধান হবে। সিমিলারলি ইউনূস সাহেবেরও উচিত হবে তার স্টেপগুলি পজিটিভ স্টেপ নিতে হবে। কতটুকু বিএনপি অগ্রসর হতে হবে পারবে আর কতটুকু সরকারি পক্ষ থেকে ছাড় দিতে পারবে, এটাই হলো বড় প্রশ্ন। আমাকে জানাতে হবে কেন তারা এপ্রিল মাসে নির্বাচন চায়। আমি কিন্তু দুই পক্ষের কথাই বলছি। তাদের কমিটেড থাকতে হবে, তাদের ট্রান্সপারেন্ট হতে হবে, আমাদের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে তাদের। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাড়তি গুরুত্ব বহন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। দলীয় সরকার না থাকায় সুষ্ঠু নির্বাচনের এক দৃষ্টান্ত হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ভোটার, প্রার্থী সবার প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে হবে ভোট, নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে সাধারণ মানুষ। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। করোনা নিয়ে নতুন উদ্বেগের মধ্যেই ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। ট্রেন যাত্রায় কেউ মাস্ক পরছেন, তবে বেশিরভাগই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন। সবাইকে সচেতন করতে মাইকিং করছে রেল কর্তৃপক্ষ, চলছে নানান প্রচারণা। তবে এসব বার্তায় তেমন একটা কান দিচ্ছেন না যাত্রীরা। ঈদের উৎসব শেষ, গ্রামীণ প্রশান্তি ছেড়ে আবারও কর্মব্যস্ত নগরে ফেরা। ঈদযাত্রায় খানিকটা ভোগান্তি আছে, সঙ্গে তীব্র গরম। তারপরও প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এসব কষ্ট যেন ভুলিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো, আর সময় খুব ভালো কাটছে।
আর যাতায়াতে একটু ভোগান্তি ছিল, কিন্তু তত একটা ঈদের আনন্দের কারণে ওটা বেশি একটা মনে হয়নি। এটা ভালো কাটছে, কোনো ভোগান্তি হয়নি, ভালোভাবে গেল, সরকারের ব্যবস্থা ভালো ছিল। ঈদের পর এবার কর্মস্থলে ফেরায় যুক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন 2 ভেরিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়া উদ্বেগ। সতর্কতা হিসেবে কেউ কেউ মাস্ক পরছেন, তবে বেশিরভাগই উদাসীন। যেহেতু এটা নতুন একটা ভেরিয়েন্ট আসছে, এটা আসলে সিমটম কীরকম হতে পারে বা পরবর্তীতে এটা স্বাস্থ্য ঝুঁকি কীরকম হতে পারে, এটা যেহেতু আমরা জানি না, তাহলে আমাদের সবার উচিত আসলে মাস্ক পরে এখন স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলা। তো এখন মাস্ক কিছুই ব্যবহার করি না। ঢাকায় আসছি, এখন হয়তো আমরা সতর্ক হব। এতদিন আমরা গ্রামে ছিলাম, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না আমাদের। সবাইকে সচেতন করতে মাইকিং চলছে, জানানো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। করোনা সংক্রমণ জনিত কারণে সম্মানিত যাত্রীবৃন্দদেরকে মাস্ক পরিহিত অবস্থায় ট্রেনে ভ্রমণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। করোনা থেকে সুরক্ষিত থাকতে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী, ফলে ঢাকায় মানুষের আনাগোনা অনেকাংশে বেড়ে যাবে। তবে সাম্প্রতিক সময়ে করোনা বেড়ে যাওয়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন থেকে মানুষকে সচেতন হতে হবে, তবে আতঙ্কের কিছু দেখছে না তারা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, নতুন ভ্যারিয়েন্টে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মহাখালী কোভিড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, করোনার নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, করোনা পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালগুলোতে কি ধরনের প্রস্তুতি দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিএনসিসি কোভিড-19 হসপিটালের আইসিইউ এর সামনে, এবং এটি হচ্ছে কোভিড-19-এর যে আইসিইউ ইউনিট সেটি, এবং আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে বেশ কয়েকজন এখানে ভর্তি আছেন। এরই মধ্যে আমাদের পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তিনি যে কথাটি বলেছেন এখন পর্যন্ত 9 জন ভর্তি রয়েছেন এই হসপিটালটিতে। তবে তারা 300টি বেড রেডি রেখেছেন করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য। যদি পরিস্থিতি আরও বেশি জটিল হয় তাহলে 1000টির ওপরে বেড সেটি আসলে রেডি করা সম্ভব হবে তারা জানিয়েছেন। তবে এখানে শুধুমাত্র করোনার রোগী আসছেন না, করোনার পাশাপাশি ডেঙ্গুর অনেক রোগী আসছেন। এবং তিনি আসলে যে কথাটি বলেছেন যে গত 15 দিন ধরে মোটামুটি করোনার রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত 9 জনই ভর্তি রয়েছেন। অনেককে তারা চিকিৎসা দিয়েছেন এবং তারা বলেছেন যে তাদেরকে একদম বাড়িতে গিয়ে আইসোলেশনে পাঠানোর যে ব্যবস্থা সেটি তারা করেছেন। এবং তারা বলছেন যে মূলত করোনার চিকিৎসা নেওয়ার জন্য যে সকলে এসেছিলেন তা নয়, অনেকে এসেছিলেন অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তাদের আসলে করোনাও হয়েছে। তারপর আসলে বোঝা যায় যে তারা করোনায় আক্রান্ত, এবং তাদেরই বেশ কয়েকজন আইসিইউতে ভর্তি আছে বলে আমাদেরকে পরিচালক জানিয়েছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানকার করোনা পরিস্থিতি সম্পর্কে জানবো। সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন আমাদেরকে কোভিড সম্পর্কিত বিস্তারিত খবর। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামেও কিন্তু করোনার সংক্রমণ অনেকটা বাড়তে শুরু করেছে। আজও 2 জনকে শনাক্ত করেছে, এই পর্যন্ত 6 জন নতুন ভেরিয়েন্টে করোনায় সংক্রমিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটু আগে সিভিল সার্জন যেমনটা জানিয়েছেন যে মানুষের যে সচেতনতা বাড়ানোর যে দরকার এই মুহূর্তে, যেখানে 2019-20 সালে যেমনটা ভয়াবহতা রূপ দিয়েছিল, মানুষের সচেতনতা ছিল না, করোনা সম্পর্কে মানুষের ধারণা ছিল না, এমনকি প্রশাসন থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু নির্দেশনামা জারি করলেও মানুষ কিন্তু বুঝতে চায়নি, এই কারণে মৃত্যুর ঝুঁকি অনেকটা বেড়েছিল। এবার কিন্তু করোনা মোকাবিলার জন্য কিন্তু প্রশাসন আগে ভাগে কিন্তু তারা চেষ্টা করছেন। চিকিৎসক যারা আছেন তারাও বারবার বলছেন এবারে যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টটা দ্রুত ছড়িয়ে পড়ার একটা সংখ্যা থেকে যায়। এই কারণে যারা প্রশাসনিকভাবে যারা আছে তারা চেষ্টা করছেন, একই সাথে চিকিৎসক যারা আছে সিভিল সার্জন থেকে নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র থেকে নিয়ে তারাও কিন্তু বারবার চেষ্টা করছেন। এমনকি হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে, যেখানে আইসিইউ নেই সেই আইসিইউ হাসপাতালগুলো তারা প্রস্তুত করছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে করোনা টেস্ট করতে, করোনা যে সংক্রমিত হয়েছে কিনা টেস্ট করতে যে কিট প্রয়োজন, সেই কিট সংকটে তারা ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কয়েকদিনের মধ্যে কিট
আসবে, তাহলে কিন্তু পুরোদমে সরকারিভাবে এই টেস্ট কার্যক্রম তারা চালাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন বেসরকারিভাবে টেস্ট হলেও কিন্তু সরকারিভাবে চট্টগ্রাম মেডিকেল বলেন, জেনারেল হসপিটাল বলেন, কোনো জায়গায় কিন্তু করোনা বুথে কিন্তু যে টেস্ট ল্যাব আছে সেখানে টেস্ট করা হচ্ছে। বিআই টিআইডি যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু আমরা তেমন দেখিনি। তবে দ্রুত সময়ের মধ্যে গণহারে টেস্ট করানো যদি যায় তাহলে সংক্রমিত কেমন হয়েছে তাহলে বোঝা যাবে বলে মনে করছেন সিভিল সার্জন। বলছে মানুষের যে একটু সচেতনতা বাড়ানো দরকার, মানুষ সচেতন হলে এই করোনা থেকেও কিন্তু রেহাই পাওয়া সম্ভব বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে দুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে রোগী দাঁড়িয়েছে ৫,৩০৩ জনে। তাদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন ২,২৭৫ জন, যা মোট আক্রান্তের ৪২%। এদিকে একদিনে ডেঙ্গু নিয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে সর্বোচ্চ। শনাক্তদের মধ্যে ২৬১ জনই বরিশাল বিভাগের। জরুরি বিভাগের পর এবার সীমিত পরিসরে চালু করা হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বহির্বিভাগ। বৃহস্পতিবার ৫৮০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার জানে আলম মৃধা বলেন, আজ ২০ জন ডাক্তার উপস্থিত হয়েছেন। কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করায় হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাসপাতাল পুরোপুরি খোলা হবে শনিবার থেকে। জুলাই আহতরা হাসপাতালে নিয়ম শৃঙ্খলা না মানার কারণে হুমকি মনে করছেন ভারপ্রাপ্ত পরিচালক। তবে হাসপাতালের কেউ অনিয়মে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া ৪৯ জনকে হাসপাতালের নিয়ম অনুযায়ী পলাতক ঘোষণা করা হবে। ভর্তি আসছে, কিন্তু এতদিন আমরা অনেককে বেডে পাইনি। এরকম বেডে পেয়েছি ৫ জনের মতো। ৫ জন ছাড়া বাকি যাদের বেডে পাইনি তাদের আমাদের অফিসিয়াল প্রসিডিউর আছে যে আমাদের এদেরকে অ্যাবসকন্ডেড দেখাতে হয়, মানে পলাতক, অনেকটা বাংলায় বলা পলাতক দেখাবো, কারণ এরা হসপিটালে আমরা পাই নাই। এক নাগারে ৩ দিন যদি তাদেরকে না পাওয়া যায়, হসপিটালের আইন নিয়ম অনুযায়ী তাদেরকে পলাতক দেখাতে হয়। সিলেট ও সুনামগঞ্জের ৪টি সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাতে পুশিনের পর তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু, যাদের ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাটে। বিজিবি জানায়, সিলেটে মোকামপুঞ্জি, মিনাটিলা ও কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জনকে ঠেলে পাঠানো হয়। এদিকে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিন করা হয় ১৭ জনকে, আর লালমনিরহাটে বিএসএফ ১২ জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করেছে দুটি সীমান্ত দিয়ে। বাংলাদেশের কেউ থাকলে সেটা পুশিন করলে মেনে নেওয়া সম্ভব, তবে অন্য দেশের কাউকে মেনে নেওয়া সম্ভব না, এটা অমানবিক, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঈদ উপলক্ষে গাজীপুর সালনা হাইওয়ে থানা ও গাজীপুরের ৬৩ বিজিবি ক্যাম্প পরিদর্শনকালে কথা বলেন তিনি। বলেন, করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, সকলের টেস্ট করা উচিত। এয়ারপোর্ট সহ বিভিন্ন পথে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। গত বছরের অক্টোবরে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। এতে জানানো হয় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পত্তির মালিক। সেগুলোর মধ্যে লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জনস উডে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে, যার মূল্য ১,১০,০০,০০০ পাউন্ড।
এ সময় সাইফুজ্জামান সাংবাদিকদের সঙ্গে তার বিশ্বব্যাপী সম্পত্তির বৃত্তান্ত বিস্তারিত তুলে ধরেন। তিনি ব্যয়বহুল স্যুট ও ডিজাইনার বেবি ক্রোক চামড়ার জুতা সম্পর্কে তার আগ্রহের কথা জানান। এবার তার যুক্তরাজ্যে সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বাংলাদেশ সরকারের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে এনসিএ জানায় তারা তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ করেছে। এই আদেশের ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লোপাটের অভিযোগে তার সরকারের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সরকার। জুবায়ের রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যের বাণিজ্য ব্যবসা বিষয়ক সচিব এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডস বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও দুই দেশের মধ্যে বিনিয়োগের সুযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া আলোচনায় উঠে আসে পারস্পরিক দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অন্তর্ভুক্ত বিষয়, যার মধ্যে ছিল বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত কৌশল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ, বিশেষ করে বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সমর্থনের কথাও আলোচনায় উঠে আসে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামীকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করা। আমরা একটা ট্রানজিশনাল একটা জায়গায় আছি, সেটাকে ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করবে এবং তার আগে কি ধরনের রিফর্ম করবে সেই বিষয়ে উনি কথা বলেছেন। বিশেষ করে আমাদের যে ম্যান্ডেট, যে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন, এই তিনটা তো আমাদের ম্যান্ডেট। এই তিনটা ম্যান্ডেটে উনি কি কি কাজগুলো করছেন। দেশে শিশু শ্রমে যুক্ত প্রায় ৩৯ লাখ শিশু, যাদের প্রায় ১২ লাখ শিশুই ঝুঁকিপূর্ণ কাজ করছে। পারিবারিক চাপ, অর্থনৈতিক সংকট, সচেতনতার অভাব সহ নানা কারণে বাড়ছে শিশু শ্রম। ফলে ব্যাহত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ, বাড়ছে অপরাধ প্রবণতা, যা দেশের জন্য ভয়ঙ্কর বার্তা, বলছেন নারী ও শিশু অধিকার কর্মীরা। শিশু শ্রম প্রতিরোধ দিবসে সুকন্যা আমিরের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম খান। বই খাতা হাতে যে বয়সে স্কুলে যাবার কথা, সে বয়সে আবু বকরের কাঁধে সংসারের ভার। তাই শ্রম হিসাবে বেছে নিয়েছে গ্যারেজের কাজ। বিনিময়ে মাস গেলে হাতে আসে ৬,০০০ টাকা। গার্মেন্টসে কাজ করে টাকা নাই, এর জন্যই এনে কাজ করে। প্রথমে ৪,০০০ টাকা পেতাম, তারপর আবার ১ মাস পর আবার ৫,০০০ টাকা বাড়লো, আবার আরেক মাস পর ৬,০০০ টাকা বাড়লো। পরিবারের টানাপোড়েনে শৈশবের স্বপ্নে ছেদ পড়েছে শান্তর। ব্যবসার হিসাব কষেই এখন দিন ফুরোয় তার। বিনিময়ে প্রতিদিন পায় প্রায় ৫০০ টাকা। করি নাই, ঘরের পরিবারের দায়িত্ব হাতে নিয়েছি, দিনে ৪-৫০০। রবিউল ও ইয়াসেন এদের একজন লেগুনা চালক, অন্যজন চালাই অটোরিকশা। লেখাপড়া শিখেই তুলে নিজেদেরকে শ্রমিক বলতেই যেন স্বাচ্ছন্দ্য তাদের। গাড়ি চালাই, ইনকাম করি, টাকা কিছু নিজের হাতে আসে। ১,০০০ টাকা যদি কামাই তাহলে আমার ২০০ টাকা দিব। বড় ভাই আগে কাজ টাজ করতো, ঘরের টাকা পয়সা দিত, বাইকে শেখা দেয়, লেগে নিজের চাপ করে গেছে। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক চাপ, অর্থনৈতিক সংকট, বাবা মায়ের বিচ্ছেদ, শিক্ষার অনুপযুক্ত পরিবেশ, একাকিত্ব সহ নানা কারণে বাড়ছে শিশু শ্রম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যেটা তথ্য দেওয়া আছে, প্রায় ৩৯ লাখ হলো শিশু শ্রমিকের সাথে যুক্ত আছে। ১২ লাখ আছে যারা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সাথে যুক্ত আছে। কোয়ালিটি এডুকেশন আমাদের অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর আমরা পরিবারে যারা আছি তারা মনে করি কি যে ওরা তো কাজ করবে, ইনকাম করে এনে আমাকে সহযোগিতা করবে। শিশু শ্রমে ব্যাহত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ। ফলে ভবিষ্যৎ প্রজন্মের একাংশ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে, যা দেশের জন্য ভয়ঙ্কর, বলছেন নারী ও শিশু অধিকার কর্মী। বাংলাদেশের টোটাল জনসংখ্যার ৪৫% হচ্ছে শিশু। তাদেরকে বাদ দিয়ে কিন্তু জাতি কখনোই উন্নয়নের শিখরে যাবে, এটা কখনোই আমরা আশা করতে পারি না। এই যে লেখাপড়ার প্রতি অনাগ্রহ তৈরি হওয়া, ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি হওয়া, বিভিন্ন কাজে শিশুদেরকে ইনভলভ করা এবং তাদেরকে
অনৈতিক পথে পরিচালিত করা, এই সামগ্রিক চিত্রের কারণে আমাদের দেশের শিশুরা কিন্তু একটা শ্রেণীর শিশু কিন্তু হারিয়ে যাচ্ছে। সরকারি নানা উদ্যোগ আর পরিকল্পনা থাকা সত্ত্বেও প্রতিদিন ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত হচ্ছে শিশু কিশোর। বিশেষজ্ঞদের মতে শিশু শ্রম মুক্ত বাংলাদেশে গড়তে নিশ্চিত করতে হবে শিশুদের মৌলিক অধিকার, পাশাপাশি কাগজে আইন, সভা, সেমিনার কিংবা লক্ষ্যমাত্রা নির্ধারণে নিতে হবে কার্যকরী উদ্যোগ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন আরো 4000-এর বেশি হাজি। এর বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আর এই ফিরতি হজ ফ্লাইটে আজ কতজন ফিরছেন, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হাজিরা? জি, এখন পর্যন্ত আজ 10টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। আর 10টির মধ্যে 5টি কিন্তু চলে এসেছে, আর 5টি বিকালের মধ্যে চলে আসবে। আর এখন পর্যন্ত এই 10টি ফ্লাইটে 4559 জন হাজি বাংলাদেশে আজকে এসে পৌঁছানোর কথা রয়েছে। আর সেই সাথে তারা 224টি ফ্লাইটে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে রওনা দেন। সেই সাথে এখানে 222টি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে আসবেন। সেই সাথে এবারের হজযাত্রায় প্রায় 86,000-85,000 হাজি হজে গিয়েছেন। আর এদের মধ্যে প্রায় এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 23 জনের বার্ধক্যজনিত কারণ মৃত্যুবরণ করেছেন। আর এখানকার যে হাজিরা রয়েছেন তারা বলছেন যে অতীতের চেয়ে এবারের হজযাত্রা খুবই নির্বিঘ্ন ছিল এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল, এবং কি তাদের যেই মালামাল এবং যেই বিভিন্ন জায়গায় হজের যে কার্যক্রমগুলো রয়েছে বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত এবং আসা পর্যন্ত যে কার্যক্রমগুলো রয়েছে প্রতিটি কার্যক্রম তারা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছেন। এমনকি যাতায়াত ব্যবস্থাও খুব স্বাচ্ছন্দ্যভাবেই তারা এখন পর্যন্ত শেষ করতে পারছেন, এমনটা কিন্তু হাজিরা বলছেন। এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। টানা 5 দিনের অস্থিরতার বিক্ষোভের পর অবশেষে আপাত শান্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বুধবার সকালে শহরের কেন্দ্রস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে কারফিউ, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সেনা মোতায়েন, প্রায় 400 জনের গণগ্রেপ্তার এবং আসন্ন শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে আরও বড় বিক্ষোভের সম্ভাবনায় বিরাজ করছে চাপা উত্তেজনা। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের সুসময়ে ফিরবে বলে বিশ্বাস করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে আগের থেকে বেশি ম্যাচ জিততে চান তারা, তবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি টাইগার অধিনায়ক। টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সার্কেলে বাংলাদেশ। দ্বীপদেশ শ্রীলঙ্কাতে এবার সুসময়ের খোঁজে টাইগাররা। এখানেই ১৭তম টেস্ট জয়ের ইতিহাস রয়েছে বাংলা ছেলেদের। টাইগার ক্রিকেটের খারাপ সময়ে সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায় তারা। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নকে বোকাম হিসেবে দেখেন শান্ত, তবে গত সার্কেল থেকে এবারের আসরে বেশি ম্যাচ জিততে চান। অনেক বড় স্বপ্ন, এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো, কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি, সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। শ্রীলঙ্কার স্পিন ট্র্যাকে খেলতে হবে টাইগারদের, সেজন্য মিরপুরের উইকেটের আচরণও তেমনই করেছে তারা, সেটি নিয়েও কথা বলেন অধিনায়ক। আমাদের যে 2টা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে, সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে শুক্রবার দুপুরে দেশ ছাড়বে বাংলাদেশ, যার প্রথম টেস্ট আগামী 17 জুন গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।